পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনা করে আসছে ভয়েস অফ ডেমোক্রেসি ভিওডি বাংলা। ভিওডি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ভিওডির রাজকথন। আমরা এখানে কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং সকল বিষয় নিয়ে। শুধুমাত্র সমাজের ক্ষমতাসীন বা বিত্তবান নয়, সকল শ্রেণী পেশা এবং মতাদর্শের মানুষেরই কথা তুলে ধরি আমরা। ভিওডি বাংলার আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক জনাব শারমিন সুলতানা রোমা আপা। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাইয়া? আমরা জানি আপনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সেই পথ চলাটা কেমন ছিল একটু আমাদেরকে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে প্রশ্নগুলো করার জন্য বা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রথমে আমার পরিচয়টা দিই। আমি শারমিন সুলতানা রোমা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমি সহসাধারণ সম্পাদক। আমি সাবেক কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলাম এবং দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম চলেছে সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে একটা শহীদ পরিবার গড়ে উঠেছে, আমি ওই শহীদ পরিবারেরই একজন সন্তান। আপনি যদি দীর্ঘ 17-18 বছরের যে অবস্থানটা বলেছেন বিএনপির বা আমাদের জাতীয়তাবাদী পরিবারের, সেটার দিকে যদি তাকান তাহলে আমরা যারাই রাজপথে ছিলাম, আপনি ছাত্রদল বলেন, যুবদল বলেন বা বিএনপি পরিবারের যারাই ছিলাম, আমরা সবাই নির্যাতিত ছিলাম। আমি আমার জন্ম থেকে দেখেছি রাজনীতি, যেটাকে বলে যে আমি যখন একদম আমার জন্ম 92 সালে, তখন আমার বাবা ছিল যুবদলের সভাপতি। তো আব্বু যুবদলের সভাপতি থাকা অবস্থায় তখন থেকে দেখে আসছি যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বা উত্থান পতন যেটা দেখে এসেছি। আমার বাবা হত্যা হওয়ার পর থেকে যে রাজনীতিটা আমি দেখেছি সেটা হচ্ছে বিরোধী দলীয় রাজনীতি, যখন থেকে আমার রাজনীতিতে পদার্পণ। তো আমি ছাত্রদলের একজন কর্মী হিসাবে কাজ করছি এবং কর্মী হিসাবে যখন থেকেই কাজ করা শুরু করেছি এই বিরোধী দলটা পেয়েছি এবং আমাদের উপর যে নির্যাতন নিপীড়নটা হয়েছে সেটা সারা দেশের মানুষ দেখেছে। আমরা ঘরে ঘুমাতে পারি নাই, আমরা আমাদের পরিবারের সাথে সময় কাটাতে পারি নাই, আমরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি নাই। আমরা কোথাও যদি বের হয়েছি, একটা পরিবেশে গেলে আমাদের পরিচয়টা দিলেই আমরা একটা বিপদের সম্মুখীন হয়েছি, আমরা একটা হেনস্থার শিকার হয়েছি। আমরা একটা প্রোগ্রামে যেতে গেলে আমাদের মোবাইলটাকে ধরে চেক করা হয়েছে যে আসলে আমাদের মোবাইলে কি আছে, আমরা বিএনপির কর্মী কিনা, ছাত্রদলের কর্মী কিনা। তো সব কিছু মিলায় যে প্রেক্ষাপটটা গুম খুন নির্যাতনের শিকার হয়ে আমরা রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম বা জাতীয়তাবাদী পরিবারের একজন কর্মী হিসাবে, একজন সদস্য হিসাবে আমরা সর্বাত্মকভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে এসেছি। আপনার বাবা হত্যার যে গল্প সেটা একটু আমরা শুনতে চাই। আমার বাবা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল। পরবর্তীতে বাবা যুবদলের সভাপতি হয়েছিলেন আমার জেলা বাগেরহাট জেলার রামপাল উপজেলার। আব্বু রাজনৈতিক জীবনে যতগুলা সময় পার করেছে, একটা সুন্দর একটা পরিবেশে রাজনীতি করেছে বা আমার আব্বু আমার এলাকার রাজনীতির যে প্রতিস্থাপন যেটাকে বলে সেটার সাথে সর্বোত্তক জড়িত ছিলেন। আব্বু কৃষক দলের আহ্বায়ক ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আব্বু বিএনপির প্রচার সম্পাদক থাকা অবস্থায় আমার আব্বুকে খুন করা হয়। আব্বু বাসা থেকে বের হওয়ার পরে তৃতীয় দিন আমরা আব্বু ডেড বডি পাই গাজীপুর থেকে ডেড বডি পাই বলতে আমাদেরকে পুলিশের মাধ্যমে ফোন করে জানানো হয় যে এই ফোনটা যার বা এই নাম্বারটা যার, তার ডেড বডি পাওয়া গেছে, আপনারা এসে একটু দেখে যান আসলে আপনাদের কেউ হয় কিনা। দেন আমরা গাজীপুরে যাই, জয়দেবপুর থানাতে যাই। যাওয়ার পরে আব্বু ডেড বডি পেয়ে আমরা শনাক্ত করে ওখান থেকে পোস্টমর্টেম কনফার্ম করে নিয়ে বাড়িতে যে আব্বু দাফন করা হয়। তো পরবর্তীতে যখন একটু একটু করে ধোঁয়াশাটা কেটে যায়, মানে বাবা আসলে ওখানে কিভাবে গেল বা কিভাবে মার্ডার হলো, তখন আমি নিজে বাদী হয়ে একটা মামলা করি পোস্টমর্টেম রিপোর্ট আশা করি। মামলাটা এখনও চলমান আছে, সাক্ষী চলছে। আশা করি বাংলাদেশের আইনেই এর বিচার হবে। আর যারা আমার বাবাকে খুন করেছে তাদের বিচার তো সেই স্বৈরাচার ফ্যাসিস্টের বিচার তো আসলে মানুষই করে দিয়েছে। এখানে আমার মতো হাজারো সন্তান আছে যাদের বাবা হারিয়েছে, আমার মতো হাজারো বোন আছে যারা ভাই হারিয়েছে। তো সেই পরিবারের সদস্য হিসাবে বলবো আসলে এই দেশে আর কোনো
সন্তান বাবা হারা হোক বা আর কোনো ভাই বোন হারা হোক বা বোন ভাই হারা হোক, এটা আমরা কখনোই চাই না, এটা আমাদের কাম্য নয়। আমরা একটু জানতে চাই যে বর্তমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপট কেমন দেখছেন? 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেমনটি আগে দেখেছি যে ছাত্রলীগের সময় ছাত্রলীগ ছাড়া অন্য অন্য কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে রাজনীতি করতে পারেনি। এই প্রেক্ষাপটে এখন 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোর কী অবস্থা দেখছেন, একটু জানাবেন। আসলে খুব আনন্দের সাথে এবং গর্বের সাথে আমরা একটা কথা বলতে পারি যে আমরা এমন একজন নেতা পেয়েছি, আমরা এমন একজন রাজনৈতিক পথ প্রদর্শক পেয়েছি যার বর্ণনা করে শেষ করা যাবে না, বা যার তুলনা আমি আজ পর্যন্ত রাজনৈতিক ইতিহাসে কাউকে দিয়ে দিতে পারবো না। মানে আমার দেখা রাজনীতিতে আদার্স আপনি যে কোনো কান্ট্রি বলেন বা যে কোনো রাজনৈতিক সংগঠন বলেন, কোনো নেতৃত্বের তুলনা তার সাথে দেওয়া যাবে না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ভাইয়া যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বা আমাদেরকে যেভাবে পথ চলার যে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন বা যে নির্দেশনাগুলো দিচ্ছেন, সেখান থেকে আপনি ছাত্র রাজনীতির দিকে তাকালে আমরা আগে দেখেছি, যেমন আমি একজন ছাত্রী হিসাবে যেটা বলতে পারি, আমি আমার ক্যাম্পাসে ক্লাস করতে পারি নাই। আমি যখন ক্যাম্পাসে যেতাম আমি মুখে মাস্ক পরে যেতাম, কখনো বোরকা পরে যেতাম, কখনো দেখা যেত যে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি নাই পুলিশের ভয়ে, গেটে পুলিশ আছে যেতে পারি নাই, বা ছাত্রলীগ আছে, ছাত্রলীগের কারণে আমরা ওই পরিবেশটাতে কথা বলতে পারি না। আমাদের রাজনৈতিক পরিচয় তো অনেক দূর, আমাদের যে একাডেমিক যে কোর্সগুলো কমপ্লিট করব সেটাও হয় নাই। আমাদের অসংখ্য ভাইরা আছে যারা 4 বছরের কোর্স 8 বছর হয়ে গেছে, তারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে নাই, তারা মামলার শিকার তো হয়েছে, সাথে ক্যাম্পাসে ঢুকলে হামলার শিকার হয়েছে। আমরা ওই রাজনীতিটা আর চাই না। আমাদের নেতা যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা ক্যাম্পাসে খুব বেশি জড়সড়ো হয়ে বা বড় করে প্রোগ্রাম দিয়ে মিছিল দিয়ে আমরা ক্যাম্পাসের পরিবেশটা এমনভাবে ভারী করতে এখনো পর্যন্ত চাইনি বা করিনি যেটাতে সাধারণ ছাত্রছাত্রীরা ভীত হবে বা সাধারণ ছাত্রছাত্রীদের মনে এটা আসবে যে যেই ছাত্রলীগ ছিল সেই ছাত্রদল এসেছে। আপনারা যদি অন্য সংগঠনগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে তারা ঝটিকা মিছিল করছে বা রাজনৈতিক প্রচার করছে, কোথাও বাধা দিচ্ছে বা আমাদের কাউকে দেখলে একটা উস্কানিমূলক কথা বলছে, যেটার ভিতরেও ছাত্রদল কখনো যাচ্ছে না। ছাত্রদল কোনোভাবেই চাচ্ছে না যে একটা বিতর্কিত কোনো ঘটনা ঘটুক। তো ওই জায়গা থেকে আমরা চাই ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ হোক এবং ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিগুলো এমনভাবে গড়ে উঠুক যেন সাধারণ ছাত্রছাত্রীদের যে চাওয়াগুলা, সাধারণ ছাত্রছাত্রীদের যে পরিবেশটা তারা আশা করে, যে রাজনৈতিক পরিবেশটা আশা করে, সেটা যেন পায়। আর আপনি যদি আরেকটার দিক দেখেন, ছাত্র রাজনীতি থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতি, যতগুলা গণ অভ্যুত্থান বলেন আর যত যাই বলেন, যা হয়েছে এ পর্যন্ত এই ছাত্ররাই করেছে। এখন যদি আমরা ছাত্রদের উপর প্রেশার ক্রিয়েট করি বা ছাত্রদের উপর জোর করি, তাহলে তো আমরা ওই পরিবেশটা আসলে দিতে পারলাম না। সেই দিকটা বিবেচনা রেখে আমাদের প্রতিটা ক্যাম্পাসে একটা টিম করা হয়েছে, একজন সহসভাপতি, 2জন সাধারণ সম্পাদক দিয়ে যে টিমটা করা হয়েছে। আমাদের টিম প্রতিটা ক্যাম্পাসে যাচ্ছে, আমি নিজেও গিয়েছি। যাওয়ার পরে ওখানে নির্বাচনের মাধ্যমে আমাদের কমিটিগুলো গঠন হচ্ছে। তো এই নির্বাচনটা কাদের নিয়ে হচ্ছে? সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে। তারা একটা নির্বাচনের পরিবেশটা যেটা কাউন্সিল যেটা হচ্ছে, সেখানে তারা নিজেরাই ভোট দিচ্ছে, তাদের পছন্দ মতো প্রার্থীকে নেতা নির্বাচন করছে এবং তারাই ওই ক্যাম্পাস পরিচালনা করার দায়িত্ব পাচ্ছে। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা যখন আপনার দায়িত্ব পাচ্ছে, তখন ওই ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশের সাথেই তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আমরা এটাই চাই, আগামীতে সাধারণ যে ছাত্রছাত্রীরা আছে বা একটা সুন্দর যে পরিবেশটা গড়ে উঠে রাজনীতি করতে পারে, আমরা সেটাই চাচ্ছি। সবার মত প্রকাশের যে অধিকারটা, সেটা যেন প্রতিষ্ঠা হয়, আমরা সেটাই চাচ্ছি। আপনি একজন নারী শিক্ষার্থী হিসেবে ছাত্র দলের মতো একটি রাজনৈতিক সংগঠনে আছেন। ছাত্র দলে নারীদের অংশগ্রহণ কেমন এবং নারীদের জন্য ছাত্র দল জায়গাটা কেমন? আসলে আপনি যে প্রশ্নটা এখন করেছেন যে নারীদের বিষয়ে, ছাত্রদলে নারীদের উপস্থিতি যতটুকু আগে ছিল বা এখন যেটা আছে, সব সময়ের জন্য আমরা চেষ্টা করেছি নারী শিক্ষার্থী যারা আছে তারা যেন আমাদের সাথে এসে আমাদের সাথে মিশে রাজনীতি করার সুযোগ পায়। আপনি শুধু যদি ছাত্র দলের ভিতরে বলেন, আমরা প্রতিটা কর্মীকে বা প্রতিটা মেয়েকে যথেষ্ট পরিমাণ মানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে একটাই মনে হয় ছাত্র সংগঠন আছে, যেটা ছাত্রদল, যেখানে নারীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পায়। আমি একটা মেয়ে হিসাবে বলতে পারি, আমি যখন একটা প্রোগ্রামে যাই আমার প্রতিটা ভাই আমাকে সেফলি নিয়ে বেড়ায়। যখন আমি একটা প্রোগ্রামে যাই আমার একটা ভাইও চায় না যে আমার বোনটা একটা হেনস্থার শিকার হয়। এটা হচ্ছে মানে আমি যদি শুধু ছাত্রদল হিসাব করি সেটা। আর আপনি আরেকটা জিনিসও খুব ভালো করে জানেন যে নারীদের জন্য রাজনীতি করাটা কতটা ক্রিটিক্যাল। প্রতিটা জায়গায় একটা নারী ব্রাশিংয়ের শিকার হচ্ছে,
প্রতিটা জায়গায় একটা নারী বাধার শিকার হচ্ছে। যখন কোনো কিছুতেই নারীদের পিছিয়ে রাখতে পারে না, তখন একটা ছাত্রদল নেত্রীকে কি করে, তার চারিত্রিক দিক দিয়ে টান দিবে, না হলে একটা অনলাইনে লেখালেখি করবে, না হলে একটা বিতর্কের সৃষ্টি করবে, যাতে সে রাজনীতিটা করতে না পারে। এটার জন্য আমরা চাই একটা কড়া একটা আইন হোক, বা এটার প্রতি একটা নির্দেশনা থাকুক, যেটার কারণে বাইরে থেকে এগুলোর শিকার আমাদের না হতে হয়। কিন্তু আমরা ছাত্র দল হিসাবে নারীদের উপস্থিতি বলেন বা নারীদের অবস্থান বলেন, সেটা আপনারাই প্রতিনিয়ত দেখে গিয়েছেন, যে প্রতিটা প্রোগ্রামে আমাদের উপস্থিতি বা প্রতিটা মিছিলে, প্রতিটা মিটিংয়ে আমরা আমাদের অবস্থানটা এটা সবার কাছে ক্লিয়ার, যে ছাত্রদলে মেয়েরা আস্থার জায়গা, এখানে মেয়েরা আসে, মেয়েরা প্রোগ্রাম করে, মেয়েরা এখানে কাজ করার সুযোগ পায়। আমি একটু অন্য প্রসঙ্গে জানতে চাই আপনার কাছে, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনাদের দৃষ্টিকোণ থেকে? আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন যেরকম, আমরা যদি 5ই আগস্টের আগে একবার তাকিয়ে দেখি, তখন ছিল যে এক কেন্দ্রিক আইনটা ছিল শুধুমাত্র আওয়ামী লীগের জন্য। আইনটা ছিল ফ্যাসিস্ট হাসিনার বানানো যে আইনটা, সে আইনের একটাই ধারা ছিল, সেই ধারাতে যারা আওয়ামী লীগ করে তারা বেঁচে যাবে, যারা আওয়ামী লীগ না করে, যারা অন্য দলের সমর্থন করে, তারা কোনোভাবেই এই আইনের মারপ্যাচ থেকে বাঁচবে না। যেমন আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি 5ই আগস্টের আগে আমার বাড়িতে মিনিমাম 15 বারের উপর হামলা হয়েছে, আমার নিজ বাড়িতে। আমাদের বিজনেস বলেন, বাবু মারা যাওয়ার পর আমাদের যা রেখে গিয়েছিল কিছুই নাই। 5ই আগস্ট পর্যন্ত আমাদের কিছু না, অবশ্যই পরবর্তীতেও একই ধারায় চলছে। তো তখন পর্যন্ত আমি থানাতে একটা জিডি করতে পারি নাই। তখনকার আইন শৃঙ্খলার ব্যবস্থাটা আমি আমার জায়গা থেকে এটা দেখেছি, আর সারা দেশের চোখে যেটা দেখতে হয় সেটাও দেখেছি, নির্যাতন নির্যাতন নির্যাতন। এটা হাসিনার বানানো একটা প্রশাসন ছিল, হাসিনার বানানো প্রশাসন হাসিনার কথা মতোই চলতো। 5ই আগস্টের পরবর্তী যে অবস্থাটা, প্রেক্ষাপটটা, সেখানে যদি আপনারা দেখেন, এখানে এসে কিছু পুলিশ এখানে নীরব, অন্যায় হচ্ছে তারা কোনো একটা অ্যাকশন নিচ্ছে না, কারণ এটা তো হাসিনার বানানো পুলিশই, তারা দেখাইতে চায় যে একটা নৈরাজ্য হচ্ছে। কিছু পুলিশ আছে নিজের জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করছে, বা প্রশাসনের কিছু লোক আছে তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ইনশাল্লাহ যদি এভাবেই চলে, হয়ে যাবে। আর আরেকটা জিনিস যদি আপনারা হিসাব করেন, যে এটা আসলে যে গভর্নমেন্টটা আছে, এই গভর্নমেন্টটা আসলে কোনো স্থায়ী গভর্নমেন্ট না। এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত যেভাবে আছে, এটা যে কতদিন এভাবে থাকবে সেটাও আমরা খুব বেশি ভালো করে বর্ণনা করতেও পারবো না, কারণ এখানে যে সব কিছু খুব ভালোভাবে হচ্ছে সেটা না। যখন একটা স্থায়ী সরকার চলে আসবে, যখন একটা স্থায়ী একটা আইনের ব্যবস্থা হবে, স্থায়ী নির্দেশনার ব্যবস্থা হবে, তখন আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা জানি দীর্ঘ 9 মাস সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করছে, কিন্তু পাশাপাশি কিন্তু তার একটি সংস্কার কার্যক্রম চলমান রেখেছে। এই 9 মাসে আসলে কতটুকু সংস্কার আপনি লক্ষ্য করছেন? আসলে দৃশ্যমান সংস্কার বলতে, সংস্কার এটাই দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, এবং চলে যাওয়ার পরে দেশটা একটু একটা আগে যে পরিস্থিতিটা ছিল, যেটা একটা ধরপাকড় একটা অবস্থা ছিল, যেটা একটা এককেন্দ্রিক অবস্থা ছিল, সেটা পরিবর্তন হয়েছে। এর বাইরে আমি খুব বেশি সংস্কার এখনো পর্যন্ত কিছু দেখতে পারি নাই। এই সংস্কারটা আসলে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, আর কতটুকু হচ্ছে, এটা সম্পর্কে আসলে এখনো পর্যন্ত দৃশ্যমান খুব বেশি কিছু আমাদের চোখে পড়ে নাই। আমরা একটু নির্বাচন ইস্যুতে আপনার কাছে জানতে চাইব। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তারা 300 আসনের প্রার্থী দিচ্ছে এবং তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সেই জায়গা থেকে যখন আসলে বিএনপি নির্বাচনের কথা বলছে, তখনই একদল মানুষ বলে শুধু বিএনপি নির্বাচন করে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আসলে বিএনপি নির্বাচন করবে, এটা স্বাভাবিক, কারণ গত যে 17 বছরের যে আন্দোলন, বিএনপি মাঠে ছিল। দৃশ্যমান যেটা দেখা গেছে, বিএনপি মাঠে ছিল। যখন জামাত ইসলামের রাজপথে দাঁড়ানোর কোনো অপশন ছিল না, তাদের নিবন্ধন ছিল না, যখন ছাত্র শিবির পরিচয় দিত তখন তাদের কোনো বৈধতা ছিল না, তখনও কিন্তু বিএনপি ছিল। বিএনপির উপর যত প্রকার ধরপাকড় ছিল, যত নির্যাতন ছিল, সব কিছু উপেক্ষা করে রাজপথে বিএনপি ছিল। এবং বিএনপির একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে একটা জনগণের ভোটে একটা নির্বাচন চাওয়া। সেই নির্বাচনের চাওয়াটা নিয়েই কিন্তু আজকের এই পর্যন্ত যে যতটুকু হয়েছে, সেই নির্বাচনের চাওয়াটা নিয়ে এখানে বিএনপি নির্বাচন চাইবেই। বিএনপি তো জনগণের সমর্থন নিয়ে একটা সরকার গঠন হোক সেটা চায়। বিএনপি তো কখনো বলে নাই যে আমরা ক্ষমতা চাই, কখনো তো বিএনপি বলে নাই যে আমরা জনগণের বাইরে এসে একটা অবস্থান চাই, সেটা তো বিএনপি কখনো বলে নাই। বিএনপি শুধু একটা কথাই বলে, যেটা আমরা জনগণের সমর্থন চাই। আমাদের নেতা তারেক রহমান, কখনো আপনারা কোনো মিডিয়াতে কখনো কোনো বক্তব্যে শুনেছেন যে ভাইয়া বলেছে যে আমরা ক্ষমতা চাই? বলেছে আমরা একটা নির্বাচন চাই, যদি জনগণ আমাদেরকে সমর্থন করে তাহলে সেক্ষেত্রে আমরা এই দেশ এভাবে পরিচালনা করব।
আমাদের যে 31 দফার যে কর্মসূচি দিয়েছে বা একটা ইশতেহার দিয়েছে, যেই 31 দফাটা আমাদের দেওয়া হয়েছে, সেখানে এইটার উপরে কোনো নেতা আজ পর্যন্ত কোনো সংগঠন এটা সংস্কার আনতে পারবে না। তো সব দিক থেকে যদি বলেন, বিএনপি নির্বাচন চাইবেই। আর এই নির্বাচনের জন্যই তো 4,000-5,000 মানুষ জীবন দিয়েছে, একটার পরে একটা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি আপনি হিসাব করেন 4,000-এর অধিক নেতাকর্মী বা সাধারণ মানুষ এই নির্বাচনের জন্য জীবন দিয়েছে। বিএনপি নির্বাচন চাইবেই। আর আপনি যদি সংস্কারের দিকে তাকান, সংস্কারটা আসলে হোক, দৃশ্যমান কিছু সংস্কার হোক, সংস্কার চলমান থাকুক। সংস্কার তো এমন না যে সংস্কার হওয়ার জন্য নির্বাচন হওয়া যাবে না, নির্বাচনের পরেও সংস্কার হবে। জনগণের অধিকারটা ফিরিয়ে দিয়ে যখন সংস্কার হবে, সেটা কি আরো সুন্দর হবে না? সেটাই তো আরো সুন্দর হবে। তাহলে আমাদের নির্বাচন চাইতে সমস্যা কি? নির্বাচন চাওয়াটা তো আসলে আমাদের অপরাধ না, আমরা নির্বাচন চাইতেই পারি। আর অন্যান্য দলের যে প্রচারগুলো বলছেন, যখন একটা নতুন দল গঠন হচ্ছে, নতুন দলটা প্রচার করবেই, কারণ তাদের আসলে নতুন, তো আপনারা বুঝেনই তো, নতুন যখন তখন তাদের প্রতিটা জায়গায় একটা ক্যান্ডিডেট থ্রো করতে হবে, তাদের কিছু লোক লাগবে, ভোট লাগবে, এগুলো তারা হঠাৎ করে প্রচার করবে। তাদের জন্য সময় প্রয়োজন নির্বাচনের জন্য, একটু প্রস্তুতি নেওয়ার জন্য, এই জন্য তারা নির্বাচন চায় না। কিন্তু বিএনপি তো নতুন করে নির্বাচন চায় না, বিএনপি তো 17 বছর থেকেই নির্বাচন চাচ্ছে। তারা আমরা একটা সঠিক নিয়মে নির্বাচন চাচ্ছি। এই জন্য আমাদের প্রচারটা আসলে ওইভাবে না, আমাদের দেশের মানুষ নিয়ে কাজ। দেশের মানুষ যদি আমাদের পর আস্থা রাখে, আমরা ক্ষমতায় যাব বা আমরা দেশ পরিচালনা করব, সেখান থেকে আমরা নির্বাচন চাই। নির্বাচন চাওয়াটা কোনো অপরাধ নয়। সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাইবো সেটি হচ্ছে, আপনার বাবা হত্যায় যারা জড়িত, অর্থাৎ আওয়ামী লীগের কথা আমি বলছি, বাংলাদেশের আওয়ামী লীগের কী ধরনের বিচার চান আপনি, আর বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা হচ্ছে একদম হৃদয় বিদারক প্রশ্ন। আমার বাবার খুনিদের বিচার আমি চাই যে এমন শাস্তি হোক, যেই শাস্তি দেখে এই দেশের ইতিহাসে কোনো দিন কোনো ফ্যাসিস্ট সরকার মানুষ খুন করার মতো সাহস করবে না। শুধু আমার বাবা নয়, এই যে হাজার হাজার ভাইয়েরা জীবন দিয়েছে, এর বিচার আমরা চাই যে এমনভাবে এই আওয়ামী লীগের বিচার হোক, এমনভাবে বিচার হোক যারা রাজনীতিতে এসে, যেখানে কোনো দিন কোনো রাজনৈতিক সংগঠন চাইবে না যে আমরা একটা মানুষের জীবন নিয়ে এত দূরে থাক, তাদের শরীরে আঘাত করি, এমনভাবে বিচারটা হোক। প্রতিটা বিচার যেন একদম সূক্ষ্মভাবে করা হয়, আমি সেভাবে এই বিচারটা চাই। আমার বাবাকে যেমন খুন করা হয়েছে, আমি জানি যে একটা সন্তান যখন তার বাবা হারায়, তখন একটা পরিবার থেকে তার কি চলে যায়, কত পরিমাণ ঝড় তুফান পার করে, কত পরিমাণ দুঃখ দুর্দশা পার করে তার যে এই জায়গাটায় টিকে থাকতে হয়, এটা আমি জানি। ঠিক একইভাবে বাংলাদেশের যতগুলো পরিবার থেকে একজন মানুষ খুন হয়েছে বা একজন মানুষ গুম হয়েছে, সেই গুম খুনের যে আর্তনাদটা, সেই আর্তনাদের জায়গা থেকে এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এই খুনিদের নাই। একটা সংগঠনের রাজনীতি করার অধিকার নাই এটা না, যারা এই খুনের সাথে সংশ্লিষ্ট ছিল, যারা এভাবে মানুষ মেরেছে বা মানুষের উপর নির্যাতন করেছে, তাদের রাজনীতি করা তো দূরে থাক, কোনোভাবে বেঁচে থাকার অধিকারও নাই, কারণ এরা একটা খুনি, এরা কখনো শুধরাবে না। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডির রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো আরও একটি পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।